নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা ফাংশনস অফ দ্য স্টেট অর্থাৎ রাষ্ট্রের কার্যাবলী নিয়ে পড়াশোনা করছিলাম। লাস্ট ভিডিওগুলোতে আমরা ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি এবং সোশ্যালিস্ট থিওরি নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ রাষ্ট্রের কার্যাবলী বিষয়ে বা রাষ্ট্র কী ধরনের কাজ করে সেই বিষয়ে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তাত্ত্বিক এবং সমাজবাদী তাত্ত্বিকরা কি বলেছেন সেই নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা ওয়েলফেয়ার স্টেট নিয়ে আলোচনা করব বা ওয়েলফেয়ার স্টেটের তত্ত্ব, জনকল্যাণকারী রাষ্ট্র এর বিষয়ে আলোচনা করব। তো এই যে ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণকারী রাষ্ট্র, এই যে ধারণা এটি অনেকটা সোশ্যালিজমের সাথে মিলে যায়। ঠিক আছে, সোশ্যালিজমের ধারণার সাথে মিলে যায়। আর এই ওয়েলফেয়ার স্টেটের বিষয়ে আগের ভিডিওগুলোতে প্রায় অনেকবারই বলেছি। তো আশা করছি ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট আপনাদের সবার ক্লিয়ার আছে। তো আজকের ভিডিওটা বেশি বড় হবে না, খুব ছোটই হবে, জাস্ট একটু কিছু কিছু জিনিস যেগুলো রয়ে গেছে সেগুলো প্রোভাইড করব। তো ভিডিওটি শুরু করার প্রথমে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের চ্যানেলে আমরা পুরো এসএলএসটি যে সিলেবাস রয়েছে, এসএলএসটির পলিটিক্যাল সায়েন্সের সেই সিলেবাস ফ্রিতে কমপ্লিট সিলেবাস প্রোভাইড করে দেব। এবং এই নোটসগুলো যদি আপনারা পারচেস করতে চান, নোটসগুলো ফ্রিতে প্রোভাইড করতে পারবো না, কারণ এতে কি বলবো, আপনারা সবাই জানেন নোটস তৈরি করতে কতটা পরিশ্রম লাগে। তাই 599 রুপিজে পুরো এসএলএসটি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের পুরো নোটস আপনারা পেয়ে যাবেন 599 রুপিজে। এবং একই সঙ্গে সব নোটসগুলো পাবেন না, যতগুলো ক্লাস হচ্ছে সেই ক্লাসের সাথে সাথে আপনারা নোটস পেয়ে যাবেন। এবং আশা করছি নোটসগুলো অগাস্টের আগেই কমপ্লিট নোটস আপনারা পেয়ে যাবেন। আর যদি নোটস রিলেটেড কোনো সমস্যা হয় 6297184911 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, প্লিজ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, আর নোটসগুলো কোথায় পাবেন? আমাদের অ্যাপ পাঠতো এসে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, সেইখানে আপনারা নোটসগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স আলোচনায় স্টেট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। স্টেট বা রাষ্ট্রই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এবং বলা হয় যে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান কি? রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্রের বিজ্ঞান, বা পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের সাথেই শুরু হয়, রাষ্ট্রের সাথেই শেষ হয়। তাই রাষ্ট্রকে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তো আমরা আগের ক্লাসগুলোতে পুরো রাষ্ট্রকে বুঝে গেছি যে রাষ্ট্র কি ধরনের কাজ করে, বা রাষ্ট্রের প্রকৃতি কি, রাষ্ট্রের পরিধি কতটা, সব কিছুই পড়ে নিয়েছি। তো রাষ্ট্র বিষয়ে আজকে লাস্ট ক্লাস বলতে পারো। সভারেন্টি আছে, এরপরে সার্বভৌমিকতা, কিন্তু রাষ্ট্র কিসের বিষয়ে আমরা সবাই অলরেডি বুঝে গেছি। শুধুমাত্র ওয়েলফেয়ার স্টেটটা পড়লেই রাষ্ট্র বিষয়ে সব ধারণা হয়ে যাবে। আর ওয়েলফেয়ার স্টেটও আমরা পড়ে নিয়েছি। একটু রিভাইজ করে দিই যে রাষ্ট্র বিষয়ে, রাষ্ট্র কী ধরনের কাজ করবে সেই বিষয়ে ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি কি কথা বলেছিল, তার বিপরীত কথা ওয়েলফেয়ার স্টেট বা সোশ্যালিজমে বলে থাকে। তো ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি যখন আমরা পড়লাম, সেখানে আমরা বলেছি যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তত্ত্ব, লিবারালিজম যে আইডিওলজি আছে না, উদারনীতিবাদ, সেই উদারনীতিবাদের আইডিওলজি থেকে প্রভাবিত হয়ে এসছে। আর উদারনীতিবাদ, আর এইটা কখন ডেভেলপ হয়েছিল? 17th-18th সেঞ্চুরির সময় ডেভেলপ হয়েছিল লিবারালিজমের। ঠিক আছে, 16th-এর শেষের দিকে 17th-18th সেঞ্চুরিতে ডেভেলপমেন্ট হয় লিবারালিজম বা উদারনীতিবাদে, 19th সেঞ্চুরি পিক পজিশনে পৌঁছে যায়। তো লিবারালিজম যেটা বলেছিল সেটাই ইন্ডিভিজুয়ালিজমও বা ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তাত্ত্বিকরাও একই কথা বলেছিলেন। কি কথা বলেছিলেন? যে রাষ্ট্রের কাজ শুধুমাত্র মানুষের বা ব্যক্তির জীবন, লাইফ, লিবার্টি অ্যান্ড প্রপার্টি, জীবন, সম্পত্তি এবং স্বাধীনতা, এটাই রক্ষা করা বা প্রোটেকশন দেওয়া। যেমন পুলিশ কি কাজ করে? পুলিশের মতো কাজ করে, শুধু প্রোটেকশন প্রোভাইড করবে, বাকি কিছু কাজ করবে না। ওই জন্য আমরা যে ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তত্ত্ব, বা আমরা বলতে পারি লিবারালিজম, যেটা ক্লাসিক্যাল পার্ট, তারা রাষ্ট্রকে কি চোখে দেখতো? একটা পুলিশ চোখে। মানে কি? তারা পুলিশ, রাষ্ট্রকে বলতে একটা পুলিশ স্টেট, পুলিশ বলবো বা পুলিশ বলবো না, যাই বলতে পারো, বাংলাতে পুলিশই বলা হয়, তো পুলিশ স্টেট বা পুলিশ স্টেট বলতো। ঠিক আছে, নাইট ওয়াচম্যান স্টেট বলতো। যেমন নাইট ওয়াচম্যানের কাজ হয়, রাষ্ট্রের কাজ সেরকম, শুধু দেখাশোনা করা, প্রোটেকশন দেওয়া, আর কিছু নয়। ব্যক্তির কোনো কাজে হস্তক্ষেপ করবে না রাষ্ট্র। আর এই ধারণাটাকে ক্লাসিক্যাল লিবারালিজম ফলো করতো, ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তাত্ত্বিকরাও একই কথা বলতেন।
আর সেই সময় একটা কথা প্রচলিত ছিল, বা লিবারালিজম একটা কথাই বলতো, ক্লাসিক্যাল লিবারালিজম বা ইন্ডিভিজুয়ালিজম, যে মার্কেট রয়েছে বা অর্থনীতি রয়েছে বা ইকোনমি যেটা রয়েছে সেইখানে কি থাকবে, লেজে ফেয়ার থাকবে। ঠিক আছে, লেজে ফেয়ার। লেজে ফেয়ার মানে কি? লেজে ফেয়ার মানে হচ্ছে লেট ইট বি, বা বলতে পারো লিভ আস অ্যালোন, আমাদেরকে একা ছেড়ে দাও, আমাদের উপরে হস্তক্ষেপ করবে না। মানে রাষ্ট্র বা মার্কেটের মধ্যে কোনো রকম হস্তক্ষেপ করবে না। রাষ্ট্র মানে মার্কেট যেটা রয়েছে, বা মার্কেট মানে বাজার যেটা রয়েছে, সে অটোমেটিক্যালি নিজে নিজে মানে রেগুলেট হয়ে চলতে থাকবে। কিভাবে? রাষ্ট্রের মানে মার্কেটে ডিমান্ড হয় এবং সাপ্লাই হয়, এই দুটো ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হাত বলতে পারো, ইনভিজিবল হ্যান্ড ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মাধ্যমে মার্কেট রেগুলেট হবে, রাষ্ট্র কোনো রকম হস্তক্ষেপ করবে না। আর এই বিষয়টাকে বলা হয় লেজে ফেয়ার। লেজে ফেয়ার, লেজে ফেয়ার মানে কি? লেজে ফেয়ার হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে, সামাজিক অনেক কিছু ক্ষেত্রে, বিশেষ করে ইকোনমিক ক্ষেত্রে রাষ্ট্র কোনো রকম হস্তক্ষেপ করবে না, তাদেরকে তাদের মতো করে থাকতে দেবে। আর এই যে এই ধরনের স্টেট আমি পড়লাম, যেটা একটু আগেই আলোচনা করলাম, এটা হচ্ছে নেগেটিভ স্টেট। নেগেটিভ স্টেট মানে কি? যারা ব্যক্তিকে, সমাজকে ফ্রি ছেড়ে দিবে, কমপ্লিটলি ফ্রি, কোনো রকম ইন্টারফেয়ার করবে না, সেই ধরনের রাষ্ট্র হচ্ছে নেগেটিভ স্টেট বা নেগেটিভ রাষ্ট্র। তারা কোনো রকম হস্তক্ষেপ করবে না। তো এই কনসেপ্টটাই ইন্ডিভিজুয়ালিজম বা ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি দিয়েছিল, যে রাষ্ট্রের কাজ শুধু প্রোটেকশন প্রোভাইড করা, একটা পলিস স্টেটের মতো, একটা মানে কি বলবো, নাইট ওয়াচম্যান স্টেটের মতো। এর বিপরীত ধারণা উঠে আসে 19th সেঞ্চুরিতে, 19th সেঞ্চুরির শেষের দিকে বলতে পারো, বা মিডিলের সময়। কেন উঠে আসে? যখন কমপ্লিটলি ফ্রি ছাড়া হয় মার্কেটকে, মার্কেট যখন কমপ্লিটলি ফ্রি হয়ে যায়, তখন কি হয়, মার্কেটে দুটো শ্রেণীর জন্ম হয়ে যায়। একটা হচ্ছে ক্যাপিটালিস্ট শ্রেণী, আর একটা হচ্ছে ওয়ার্কার্স শ্রেণী, মানে পুঁজিপতি এবং শ্রমিক শ্রেণী। যারা কোম্পানির মালিক হতো তারা অনেক বেশি ধনী হয়ে গেছিল, এবং যারা ওয়ার্কার্স ছিল, কাজ করত, শ্রমিক শ্রেণী, তারা অনেক গরিব হয়ে গেছিল। আর যখন দুটো শ্রেণী তৈরি হয়ে গেল, যারা ক্যাপিটালিস্ট ছিল তারা অনেক পরিমাণে ওয়ার্কার্সদের শোষণ করত। তাদের শোষণ করলে কি হলো, তাদের ফ্রিডম বা লিবার্টি, যেটা লিবারালিজম বা উদারনীতিবাদ বলছিল যে ব্যক্তিকে স্বাধীনতা থাকতে হবে, ঠিক আছে, লিবারালিজম বলেছিল যে স্বাধীনতা, জীবন, সম্পত্তি এবং স্বাধীনতা রক্ষা করবে তো স্টেট। তাহলে লিবার্টি কোথায় গেল? ব্যক্তির স্বাধীনতাকে, যেটা গরিব মানুষ যারা, মানে যারা সাধারণ মানুষ, তাদের স্বাধীনতা তো চলেই গেল, রাষ্ট্র তো কিছুই করতে পারলো না। তো এই যে রাষ্ট্রের লিবার্টি, মানে ব্যক্তির যে লিবার্টি কেড়ে নিচ্ছে ক্যাপিটালিস্ট ক্লাস, পুঁজিপতি শ্রেণীরা, তো এই জিনিসটা ঘটেছিল সেই সময় 19th সেঞ্চুরিতে, যখন ক্লাসিক্যাল লিবারালিজম বা উদারনীতিবাদের ধারণা অনেক পিক পজিশনে চলে গেছিল লেজে ফেয়ার থিওরির জন্য। তো সেই সময় সোশ্যালিজম এর ডেভেলপমেন্ট হয়। সোশ্যালিজম এসে কি বলে, না না, রাষ্ট্রকে, মানে যতগুলো মার্কেটে যা কিছু হচ্ছে সমাজে, সেখানে রাষ্ট্র হস্তক্ষেপ করবে এবং রাষ্ট্র সবকিছুকে ম্যানেজ করবে। আবার সোশ্যালিজম যখন আমরা পড়লাম বা সমাজবাদ পড়লাম, সেখানে দেখলাম যে সোশ্যালিজমও দুটো ভাগ হয়ে গেল, যে কিভাবে সোশ্যালিজম আসবে, একটা ইভলিউশন প্রসেস আর একটা রিভলিউশন প্রসেস। ইভলিউশনারি সোশ্যালিজম আর রিভলিউশনারি সোশ্যালিজম। সেখানে আমরা দেখলাম যে সমাজবাদ আসবে, মানে রাষ্ট্রের হাতে সবকিছু কন্ট্রোল আসবে, কিভাবে, ইভলিউশনের মাধ্যমে, ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে। তারপরে দেখলাম রিভলিউশনারি সোশ্যালিজমের মাধ্যমে, মানে পুরো কমপ্লিটলি, মানে বিপ্লবের মাধ্যমে, ভায়োলেশন প্রসেসের মাধ্যমে, যেটা মার্কসিজম বলেছিলাম, মানে কার্ল মার্কস বলেছিলেন যে উইদারিং ওয়ে অফ দ্য স্টেট, রাষ্ট্রকে একদম ছুঁড়ে ফেলে দাও, রাষ্ট্রকে রাখাই যাবে না, এটা শ্রেণী শোষণের যন্ত্র, এইভাবে আর কি। এটাই সোশ্যালিজমের ধারণা। যখন সোশ্যালিজম ডেভেলপমেন্ট হলো সোসাইটিতে, তখন যারা ক্যাপিটালিস্ট ক্লাস ছিল, যারা পুঁজিপতি শ্রেণী ছিল, ক্যাপিটালিস্ট ক্লাস, তাদের মনে, এক মিনিট তো একটু ডিস্টার্ব হয়ে গেছিল, তো তাদের মনে কি হলো, একটা ভয়ের পরিস্থিতি তৈরি হলো, যে যদি সোশ্যালিজম প্রতিষ্ঠা হয়ে যায়, সমাজবাদ প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে যারা পুঁজিপতি আছে তাদের সম্পত্তি কি হবে, কেড়ে নেওয়া হবে, দিয়ে বাকিদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। আর এই ধারণা বা এই ধরনের চিন্তা ভাবনা যখন ক্যাপিটালিস্টদের মনে এলো, পুঁজিপতিদের মনে এলো, তারা ভাবলো এর কিছু একটা সলিউশন করতে হবে বা সমাধান করতে হবে, যে কারণে মডার্ন লিবারালিজমের ধারণা হয়।
মডার্ন লিবারালিজম এসে কি করে? মডার্ন লিবারালিজম এসে পজিটিভ স্টেটের কথা বলে। পজিটিভ স্টেট না, রাষ্ট্র শুধু যে জীবন সম্পত্তি স্বাধীনতা রক্ষা করবে আর কিছু কাজ করবে না এরকমটা নয়, রাষ্ট্রকে একটু একটু হস্তক্ষেপ করতে হবে সোসাইটিতে বা মার্কেটে, ইকোনমিতে, যাতে সবার ভালো হয়, মন ভালো করার জন্য। যেমন আমাদের সাথে আমাদের পলিটিশিয়ানসরা করে থাকে, ভোটের আগে কিছু কিছু আশ্বাসন দেয় যে কিছু হবে, তারপরে যখন সব কিছু হয়ে যায় কি হয় আমরাই জানতে পারি না। তো যাই হোক, সেই বিষয়টাই যারা ক্যাপিটালিস্ট ছিল আমাদের সাথে খেলেছিল, ওয়েলফেয়ার স্টেটের ধারণা দিল। বুঝতে পারছেন তো? ক্লাসিক্যাল লিবারালিজম এলো, ক্লাসিক্যাল লিবারালিজম আসার পরে পুঁজিপতি শ্রেণীর মানে দবদবা বলছি, পুঁজি মানে হিন্দি চলে এসছে, তো পুঁজিপতি শ্রেণীর অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেল। যখন পাওয়ারফুল হয়ে গেল, যারা গরিব শ্রেণী, শ্রমিক শ্রেণী, তাদের কি হলো, লিবার্টি চলে গেল। তখন তারা লিবার্টি ডিমান্ড করলো, লিবার্টি ডিমান্ড করার মাধ্যমে সোশ্যালিজমের ডেভেলপ হলো। সোশ্যালিজম যখন ডেভেলপ হলো, সমাজবাদের ডেভেলপমেন্ট হলো, ক্যাপিটালিস্টদের মনে ভয় চলে এলো এবং তারা এর অল্টারনেটিভ রাস্তা খুঁজতে শুরু করলো, এবং তারা যেটা খুঁজে পেল সেটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণকারী রাষ্ট্রের ধারণা। ঠিক আছে, রাষ্ট্র থাকবে। সোশ্যালিজম এসে মার্কসিজম কি বলছিল, যে পুরো রাষ্ট্রটাকেই শেষ করে দেব, না রাষ্ট্র আর রাখবো না। ক্যাপিটালিস্ট পুঁজিপতিরা একটা বুদ্ধি বের করলো, না রাষ্ট্র থাকবে, রাষ্ট্রকে না রাখলে ম্যানেজ কে করবে, তাহলে রাষ্ট্রকে রাখা হবে, এবং রাষ্ট্র শুধুমাত্র যে জীবন সম্পত্তি স্বাধীনতা রক্ষা করবে এরকমটা নয়, রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে মার্কেটেও, সোসাইটিতেও, সব জায়গাতেই। সেই রাষ্ট্র হবে পজিটিভ স্টেট বা ওয়েলফেয়ার স্টেট। বুঝতে পারছেন তো ওয়েলফেয়ার স্টেটের ধারণা কিভাবে এলো? এখন এখানে যদি আপনাদের একটা কোশ্চেন করি, তাহলে কোন স্টেট সব থেকে বেশি ওয়েলফেয়ার প্রোভাইড করে বা ওয়েলফেয়ার স্টেট, ইন্ডিয়া নাকি আমেরিকা, ইউএসএ? ইন্ডিয়া বেশি ওয়েলফেয়ার স্টেট নাকি আমেরিকা, কোনটা বেশি ওয়েলফেয়ার স্টেট? যে স্টেট, একটু পজ করলাম, তো মনে মনে প্রশ্ন করো, যে স্টেট যত বেশি ক্যাপিটালিস্ট হবে সেই স্টেট তত বেশি ওয়েলফেয়ার প্রোভাইড করবে। তাহলে আমেরিকার তো ইন্ডিয়ার থেকে অনেক বেশি ক্যাপিটালিস্ট, ওই জন্য আমেরিকা অনেক বেশি ওয়েলফেয়ার স্টেট। বুঝতে পারছেন কেন? কারণ ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট কারা এনেছেন? যারা ক্যাপিটালিস্টরা, মানে ওরাই তো এনেছিলেন ওয়েলফেয়ার স্টেটের বিষয়টা, যাতে তাদের উপরে কেউ হামলা না করে। সমাজবাদ যখন প্রতিষ্ঠিত হয় যে ক্যাপিটালিস্টদের থেকে সব কিছু কেড়ে বন্টন করে দেওয়া হবে, ইচ অ্যাকর্ডিং টু হিজ অর হার নিডস, মানে যার যতটা প্রয়োজন ততটা হিসাবে বন্টন করে দেওয়া হবে। ওটাই তো সোশ্যালিজমের ধারণা। তো এই জন্য ওয়েলফেয়ার স্টেট আসে। ঠিক আছে, তো ওই ওয়েলফেয়ার স্টেট এসে কি কি করেছিল সেটা আমরা দেখব। তাহলে ওয়েলফেয়ার স্টেট এসে কি করলো? ওয়েলফেয়ার স্টেট এসে দু তিনটে কাজ করলো। কি না, ওয়েলফেয়ার স্টেট ইকোনমিক স্তরে, অর্থনৈতিক স্তরে এবং সোশ্যাল মানে সামাজিক স্তরে রাষ্ট্র হস্তক্ষেপ করলো। এই যে রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্র হস্তক্ষেপ করলো ইকোনমিক এবং কি বলে সামাজিক স্তরে। যখন রাষ্ট্র হস্তক্ষেপ করলো সেই স্টেট হয়ে গেল ওয়েলফেয়ার স্টেট। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরে গেছেন ওয়েলফেয়ার স্টেটের ব্যাপারটা কি। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট যে ভিডিওগুলো আসবে সেইখানে আপনাদের ডাউট ক্লিয়ার করে দেব। ঠিক আছে, তো চলো ওয়েলফেয়ার স্টেট বিষয়ে আপনারা বুঝে গেছেন। আচ্ছা, এটাই ছিল মেনলি ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট। ওয়েলফেয়ার স্টেট কি করলো? ওয়েলফেয়ার স্টেট এসে তিনটে কাজ করলো। প্রথমে তো মানুষকে হেলথ কেয়ার প্রোভাইড করলো, স্বাস্থ্য, এডুকেশন, মানে যেটা মানুষের প্রয়োজন আর কি, হেলথ, স্বাস্থ্য, শিক্ষা প্রোভাইড করলো ওয়েলফেয়ার স্টেট। বিভিন্ন সার্ভিস প্রোভাইড করলো ওয়েলফেয়ার স্টেট, যাতে সাধারণ মানুষের ভালো হয়। তো ওই জিনিসটাই এখানে লেখা রয়েছে। ওয়েলফেয়ার স্টেট ডেভেলপ হয়, যে আগের যে মিনিমালিস্টিক স্টেটের কথা ছিল, লেজে ফেয়ার লিবারালিজমের কথা ছিল, লেজে ফেয়ার লিবারাল স্টেটের কথা ছিল, সব কিছুকে ক্রিটিসাইজ করলো, তারপরে ওয়েলফেয়ার স্টেট এর ধারণা এলো। আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে একটা কোশ্চেন করি, যে আমি কি বললাম, যে যত বেশি ক্যাপিটালিস্ট সে তত বেশি ওয়েলফেয়ার, না দেখবে তারাই বেশি দান দেয়, যাদের প্রচুর সম্পত্তি আছে, তারা ট্যাক্স বাঁচানোর জন্য দেয়। হ্যাঁ, আমরা জানি যারা অনেক চ্যারিটি খুলে রেখেছে, আমার এত টাকা আমি দান করে দিচ্ছি, অ্যাকচুয়ালি দান ফান কিছুই না, সেইখানে ভিতরে রাজনীতি হচ্ছে, তাদের টাকাকে ট্যাক্স বাঁচানোর জন্য এইসব করছে। বুঝতে পারছেন তো ব্যাপারটা?
আশা করছি ধরতে পারছেন। তো এই সব বিষয়গুলোই এখানে লেখা রয়েছে, আর বেশি কিছু নেই। এটাই হচ্ছে ওয়েলফেয়ার স্টেটের ধারণা। এ ওয়েলফেয়ার স্টেট ইজ এ পজিটিভ সার্ভিস ওরিয়েন্টেড স্টেট। এটা মনে রাখবেন যে ওয়েলফেয়ার স্টেট পজিটিভ স্টেট না নেগেটিভ স্টেট। পজিটিভ স্টেট নেগেটিভ স্টেট বলে দিয়েছি। নেগেটিভ স্টেট মানে যেটা কোনো ক্ষেত্রেই হস্তক্ষেপ করছে না, নেগেটিভ স্টেট। আর যেটা হস্তক্ষেপ করছে সেটা হচ্ছে পজিটিভ স্টেট। ঠিক আছে, পজিটিভ স্টেট। আর সার্ভিস ওরিয়েন্টেড স্টেট, ঠিক আছে, পজিটিভ এবং সার্ভিস ওরিয়েন্টেড স্টেট সেটি কি কাজ করে? অ্যাক্টিভলি প্রমোটস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ওয়েলবিং অফ ইটস সিটিজেন্স। সামাজিক এবং অর্থনৈতিক ওয়েলবিং মানে ভালো দিকটা প্রোভাইড করে, বাস ওইটাই। তো পজিটিভ স্টেট বা ওয়েলফেয়ার স্টেট বিষয়ে জিডিএইচ কল কি বলেছেন যে ওয়েলফেয়ার স্টেট কাকে বলে? এ সোসাইটি ইন হুইচ অ্যান অ্যাসিউরড মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড অপরচুনিটি বিকামস দ্য পজিশন অফ এভরি সিটিজেন। যেখানে প্রত্যেকটা ব্যক্তির একটা বেসিক লিভিং স্ট্যান্ডার্ড থাকবে, সেটাই ওয়েলফেয়ার স্টেট। যে সমাজে অ্যাব্রাহাম বলছেন এ কমিউনিটি হোয়ার স্টেট পাওয়ার ইজ ডেলিবারেটলি ইউজড টু মডিফাই দ্য নর্মাল প্লে অফ ইকোনমিক ফোর্স টু attain a more equal distribution of income or service every citizen। সে একই জিনিসটা হলো ওয়েলফেয়ার স্টেট বিষয়ে এরা কিছু কিছু কথা বলেছেন যে স্টেট দ্যাট প্রোভাইডস এ ওয়াইড রেঞ্জ অফ সোশ্যাল সার্ভিসেস টু ইটস রেসিডেন্টস, মানে তারা যেখানে থাকে, যে রাষ্ট্রের ভিতরে যারা থাকে তাদেরকে যখন আমরা বেশি পরিমাণে সার্ভিস প্রোভাইড করব তখন সেটা হয়ে যাবে ওয়েলফেয়ার স্টেট। তো যেটা প্রশ্ন করেছিলাম যে হ্যাঁ প্রশ্নটা করা হয়েছে কিনা জানি না, এখানে যেটা লেখা রয়েছে, যদি একটা টোটালিটেরিয়ান স্টেট মানে বুঝতেই পারছেন, তো টোটালিটেরিয়ান স্টেট যদি মানুষের যে লিবার্টি রয়েছে, যে রাইটস রয়েছে, অধিকার রয়েছে, সেগুলো কেড়ে নিয়ে যদি ডেভেলপমেন্টের কাজ করে, তাহলে সেই স্টেটটা কি ওয়েলফেয়ার স্টেট হয়ে যাবে? যেমন আমি যদি চায়নার কথা বলি, চায়না অনেক বেশি ডিক্টেটর টাইপ ফ্রি না, অথরিটেরিয়ান বলতে পারো, টোটালিটেরিয়ান বলতে পারো, যে সেখানে রাইটস এবং লিবার্টিজকে কেড়ে নিয়ে, কিংবা আমি মানে কি বলবো, হ্যাঁ চায়নাকে বলতেই পারি, কারণ সেইখানে যা কিছু হয় এক এক সময় খবরে দেখতে পাওয়া যায় যে সেখানকার কিছু কিছু লোক হঠাৎ উধাও হয়ে যায়। হ্যাঁ, তাহলে কি করে হয়? এখানে যদি ডেমোক্রেসি থাকতো, তো যদি ওয়েলফেয়ার স্টেট হতো, তাহলে সেখানে তো অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। যদি আমরা তাদের স্বাধীনতাই কেড়ে নিলাম, তাহলে কি সেই স্টেট ওয়েলফেয়ার স্টেট হয়ে গেল? না, সেই স্টেট ওয়েলফেয়ার স্টেট হলো না। যদি কোনো স্টেট ব্যক্তির স্বাধীনতা অধিকার সব কিছু কেড়ে নেয়, শুধু ডেভেলপমেন্টের কাজই করে, তাহলে সেটা কিন্তু ওয়েলফেয়ার স্টেট নাও হতে পারে, মানে হবে না, অ্যাকচুয়ালি নাও হতে পারে, কি হবেই না। আর রিভলিউশন কেন হয়েছিল বলে দিলাম, এক্সট্রিম ইন্ডিভিজুয়ালিজম যখন চলে আসে, তারপরে মানে তখন কমপ্লিট কন্ট্রোল, মানে স্টেট সব কিছুকে কন্ট্রোল করার কথা ভাববে, তারপরে ধীরে ধীরে এই সব কিছু মানে ক্লাসিক্যাল লিবারালিজমের ধারণা ডিক্লাইন হবে। 19th সেঞ্চুরিতে ধীরে ধীরে কী হবে, মানে একটা কনসেপ্ট এসেছিল হেডোনিজমের আইডিয়া, বেনথাম, মানে সেই ইউটিলিটারিয়ানিজমের কনসেপ্ট আছে না, ইউটিলিটারিয়ানিজম, সেখানে হেডোনিস্টিক আইডিয়া রয়েছে। হেডোনিস্টিক আইডিয়া মানে গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, ওইটাই ম্যাক্সিমাম গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার, মানে সর্বাধিক মানুষের সুখের কথাই ভাবা হবে, ওটাই হচ্ছে হেডোনিজম, মানে ওইটাই আর কি, গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, হেডোনিজম। সেই হেডোনিজমের ধারণা যখন ডেভেলপ হয়, তার বিপরীতে ডেভেলপমেন্ট হয়েছিল আমাদের এই ওয়েলফেয়ার স্টেট। হেডোনিজম বুঝতে পারছেন তো, গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, মানে একজনের ক্ষতি হলে হোক, কিন্তু বাকি যদি একজনের ক্ষতিজনের জন্য যদি 10 জনের ভালো হয়, তাহলে একজনকে আমরা ক্ষতি করলে কোনো প্রবলেম নেই। মানে নৌকায় যাচ্ছি, এখনো একজনকে ফেলে দিলে নৌকা থেকে, ধরো বাকি সবাই বেঁচে যাবে, তাহলে ওই একজনকে ফেলে দেওয়া ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে ঠিক না, যে তাকে ফেলে দিয়ে আমরা বেঁচে যাব, এটা কিন্তু মানে পজিটিভ স্টেট এটা ভাবে না। আশা করছি বুঝতে পারছেন ওয়েলফেয়ার স্টেট, বাস ওইগুলোই। তো ওয়েলফেয়ার স্টেটের কিছু কিছু এখানে কি বলবো কাজ দেওয়া আছে, সেটাই যেটা বলে দিলাম, সার্ভিস প্রোভাইড করা মানে সব জায়গায় হস্তক্ষেপ করা, বাস। ওয়েলফেয়ার স্টেটের সাথে কারা কারা যুক্ত, নাম মনে রাখবেন কিছু জনের, এখানে লেখা আছে কিনা জানি না, লিবারালিজমে যখন আমি পড়াবো সেখানে বলে দেবো। তো প্রথম তো জে এস মিল ওয়েলফেয়ার স্টেটের কথা বলেছিলেন, জে এস মিল, তারপরে জিডিএইচ কল, তারপরে মানে এলটি হবহাউস, যারা পজিটিভ লিবারালিজম থেকে বিলং করতেন তারাই ওয়েলফেয়ার স্টেটকে সাপোর্ট করতেন। বাস এটাই হচ্ছে আজকের ক্লাস, আর এখানে তেমন কিছু বলার নেই। তো রাষ্ট্র কি ধরনের কাজ করে, কিছু কিছু এসেনশিয়াল কাজ করে যেগুলো কম্পালসারি, যেমন ডিফেন্স,
ডিফেন্স মানে বুঝতে পারছেন এক্সটার্নাল এগ্রেশন থেকে রক্ষা করা, ইন্টারনাল সিকিউরিটির কথা ভাবা, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, ল মেকিং করা, আইন তৈরি করা, অ্যাডমিনিস্ট্রেশন জাস্টিস প্রোভাইড করা, ট্যাক্সেশন। আচ্ছা, আরেকটা জিনিস, যখন ওয়েলফেয়ার স্টেট তৈরি হবে না, যখন ওয়েলফেয়ার স্টেট তৈরি হবে তখন ট্যাক্সের পরিমাণটাও বাড়বে। রাষ্ট্র, এই যে আমাদের ওয়েলফেয়ার স্টেট হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, টাকা কোথা থেকে আসছে? ট্যাক্সের টাকা। তাহলে ট্যাক্স যখন বেশি প্রোভাইড করতে হবে, ওয়েলফেয়ার স্টেটেই সব থেকে বেশি ট্যাক্স দিতে হয়, বুঝতে পারছেন তো? ওয়েলফেয়ার স্টেটেই সব থেকে বেশি ট্যাক্স দিতে হয়। বাস, আর যখন এই ট্যাক্সের ব্যাপার অনেক বেশি আসবে, তারপরে আমাদের সেই যে রবার্ট নজিকের ধারণা আসবে, হ্যাঁ না? রবার্ট নজিক, বাকি যে থিওরি, মানে লিবারালিজমের পরে নিও লিবারালিজমের ডেভেলপ হবে, মানে মানে পজিটিভ লিবারালিজম এলো বা মডার্ন লিবারালিজম এলো, মডার্ন লিবারালিজমের পরে নিও লিবারালিজম ডেভেলপ হবে এর ক্রিটিসাইজ করতে, মানে ওই যে ওয়েলফেয়ার স্টেটকে ক্রিটিসাইজ করে ক্লাসিক্যাল লিবারালিজমের ধারণা আছে নিও লিবারালিজমে। সেটা যখন আমরা লিবারালিজম পড়বো ডিটেলসে ডিসকাস করব। ঠিক আছে, আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন। আর যদি আপনারা নোটস ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই পড়ো তো এসে অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, পড়ো তো এসে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন।